নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অসাধারণ ঐতিহাসিক উপন্যাস গৌর মল্লার। আজ অষ্টম পর্ব, ত্রয়োদশ পরিচ্ছেদ, কর্ণ সুবর্ণ। প্রত্যুষে নিদ্রাভঙ্গ হইলে বজ্র প্রকোষ্ঠ হইতে বাহির হইয়া আসিল। দেখিল সংঘের সকলেই জাগিয়া উঠিয়া নিজ নিজ কর্মে প্রবৃত্ত হইয়াছে। মণিপদ্ম হাসি মুখে তাহার দ্বারের বাহিরে দাঁড়াইয়া আছে। দুইজনে সংঘের বাহিরে আসিল। বজ্র বলিল, ভাই, এবার তবে যাই, যদি এ পথে ফিরি আবার দেখা হবে। মণিপদ্ম কহিল, কবে ফিরবেন? বজ্র বলিল, তা জানি না, তুমি সংঘেই থাকবে তো? মণিপদ্ম এক মুখ হাসিয়া বলিল, হয়তো থাকবো না। আর্য শিলভদ্র আমার প্রতি প্রসন্ন হয়েছেন, বলেছেন আমাকে নালন্দায় নিয়ে যাবেন। সে কবে? আর্য শিলভদ্র সমতট থেকে ফিরে এলে। বজ্র দেখিল মণিপদ্মের মুখে চোখে উচ্ছ্বলিত আনন্দ। সে জিজ্ঞাসা করিল, নালন্দায় গিয়ে কি হবে? সেখানে কি তুমি অন্য কাজ করবে? মণিপদ্ম বলিল, না, এখানে যে কাজ করছি সেখানেও তাই করব। কিন্তু সে যে নালন্দা, মহাতীর্থ। ভদন্ত শিলভদ্র ছাড়াও কত জ্ঞানী মহাপুরুষ, কত সিদ্ধ অর্হৎ আছেন, তাদের সেবা করে আমি ধন্য হব। মণিপদ্মের উদ্ভাসিত মুখের পানে চাহিয়া বজ্রের অন্তর ক্ষণিকের জন্য টলমল করিয়া উঠিল। মণিপদ্ম যে পথে চলিয়াছে তাহা কেমন পথ? কোন আনন্দ ঘন শান্তি নিকেতনে তাহার শেষ? আর বজ্র যে পথে পা বাড়াইয়াছে তাহারই বা সমাপ্তি কোথায়? দুইজন বিপরীত পথের যাত্রী সংঘের সম্মুখে পরস্পর আলিঙ্গন করিল। তারপর বজ্র কর্ণ সুবর্ণের পথ ধরিল। কর্ণ সুবর্ণ নগর একদিকে ভাগীরথী ও অন্যদিকে ময়ূরাক্ষী ময়ূরীর সম্মিলিত ধারার দ্বারা পরিখীকৃত, তাই তাহার আকৃতি ত্রিভুজের ন্যায়। উত্তরে প্রশস্ত, দক্ষিণে ক্রমে সংকীর্ণ হইয়া সঙ্গম স্থলে কোণের আকার ধারণ করিয়াছে। নগরের উত্তর প্রান্তে বিস্তীর্ণ প্রাকার স্থলপথে নগরকে সুরক্ষিত করিয়া রাখিয়াছে। ত্রিকোণ স্থানটি আয়তনে বড় কম নয়, তাহার মধ্যে লক্ষাধিক লোকের বাস। তাহা ছাড়া প্রাকার পরিখার বাহিরেও বহু লোকের বসতি। দক্ষিণে মৌরীর পরপারে যাহারা বাস করে তাহারা অধিকাংশই নিম্ন শ্রেণীর লোক। নগরে ফুল ফল শাক পত্র যোগান দেওয়া তাদের জীবিকা। কর্ণ সুবর্ণ নতুন নগর, মথুরা বারাণসীর ন্যায় প্রাচীন নয়। তাহার পথগুলি ঋজু, গলিঘুজি বেশি নাই। পথের দুই ধারে নানা বর্ণের চূর্ণলিপ্ত দ্বিতল ত্রিতল গৃহ, গৃহচূড়ায় ধাতু কলস। পথে পথে বহু দেবদেবীর মন্দির, বৌদ্ধ চৈত্য মঠ। নগরীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ রাজপথ গঙ্গার ধার দিয়া গিয়াছে। পথের পূর্বধারে অসংখ্য ছোট বড় ঘাট, স্নানঘাট, খেয়াঘাট, বন্দর। পথের অপর পাশে ধনী নাগরিক ও রাজপুরুষদিগের তুঙ্গ শীর্ষ প্রাসাদ। এই পথ দক্ষিণ দিকে যেখানে শেষ হইয়াছে সেই নদী রচিত কোণের উপর দুর্গাকৃতি রাজ অট্টালিকা। 50 বৎসর পূর্বে শশাঙ্কদেব গৌড়ের অধীশ্বর হইয়া এই জলদুর্গ নির্মাণ করিয়াছিলেন। তারপর দুর্গের ছায়াতলে নগর গড়িয়া উঠিয়াছে। ভাগীরথী তীরস্থ অগণ্য ঘাটের মধ্যে একটি ঘাট সর্বাপেক্ষা বৃহৎ, নাম হাতিঘাট। 100 রাজহস্তী
এই ঘাটে একসঙ্গে স্নান করিতে পারে। শুধু তাই নয়, ইহাই নগরের বন্দর। ঘাটের সম্মুখে গভীর জলে বহু সমুদ্রগামী তরণী বাঁধা। তাহাদের ঊর্ধ্বস্থিত গুণ বৃক্ষ সরবনের ন্যায় জলপ্রান্ত কণ্টকিত করিয়া তুলিয়াছে। বণিক শ্রেষ্ঠীদের পণ্য ক্রয় বিক্রয়ের ইহা একটি প্রধান কেন্দ্র। আবার সাধারণ নগরবাসীর ইহা হট্টও বটে। মৎস্য হইতে আরম্ভ করিয়া কদলী, কুষ্মাণ্ড, অলাবু, মুড়ি, চাল ভাজা, পরপট, তিলখণ্ড, ফুল, মালা, কর্পূর, চন্দন, কোনো বস্তুরই এখানে অপ্রতুল নাই। অপরাহ্নে বায়ু সেবনেচ্ছু নাগরিকেরা এখানে সমবেত হয়। তখন বহু বিস্তীর্ণ ঘাটে তিল ফেলিবার ঠাঁই থাকে না। গান, পঞ্চালিকার নাচ, অহিতুণ্ডেকের সাপ খেলানো, মায়াবীর ইন্দ্রজাল সব মিলিয়া ঘাট গম গম করিতে থাকে। বজ্র যেদিন প্রাতঃকালে কর্ণসুবর্ণে আসিয়া উপনীত হইল, সেদিন নবারুণ কিরণে নগর ঝলমল করিতেছিল। চারিদিকে নবজাগ্রত নগরের কর্মচাঞ্চল্য। গোরথ, অশ্বরথ, ঢড্ডালিকা প্রভৃতি চলিয়াছে। দেব দেউলে কাঁসার ঘণ্টা বাজিতেছে। স্নানার্থীরা ঘাটের দিকে চলিয়াছে, পূজার্থীরা মন্দিরে যাইতেছে। করণেরা তাম্বুল চর্বণ করিতে করিতে অধিকরণে চলিয়াছে। পথে পথচারীদের মধ্যে পুরুষের সংখ্যাই অধিক। দুই চারটি নারীও দেখা যায়। পুরুষদের মাথায় উষ্ণিষ্ণায় তৈলসিক্ত কেশ কাঁধ পর্যন্ত পড়িয়াছে। সেকালে বাঙালির চুলের আদর বড় বেশি ছিল। পাছে কেশ কলাপের শোভা ঢাকা পড়ে, তাই তাহারা মাথায় কোনো প্রকার আবরণ দিত না। কেবল যাহারা রাজপুরুষ বা সৈনিক, তাহারা পাগ পরিত। বজ্র চারিদিক দেখিতে দেখিতে রাজপথে ঘুরিয়া বেড়াইতেছিল। তাহার মুখ শান্ত, উত্তেজনার কোনো চিহ্ন নাই। মুখ দেখিয়া অনুমান করা যায় না যে তাহার মনের মধ্যে উত্তেজনার ঝড় বহিতেছে। সে পূর্বে কখনো নগর দেখে নাই। গ্রামে থাকিতে কল্পনা করিবার চেষ্টা করিত নগর কেমন, কিন্তু যাহা দেখিল তাহাতে তাহার কল্পনা বামন হইয়া গেল। সে ভাবিতে লাগিল, এই কর্ণ সুবর্ণ নগর, এই আমার পিতৃ পিতামহের লীলাভূমি। জন্ম জন্মান্তরের প্রীতিসূত্রের ন্যায় কর্ণ সুবর্ণ নগর তাহার নাড়িতে টান দিল, দুর্নিবার বেগে আকর্ষণ করিতে লাগিল। কিন্তু সেই সঙ্গে একটি বিপরীত মুখী মনোবৃত্তি যেন নিবৃত্তে থাকিয়া তাহাকে সতর্ক করিয়া দিতে লাগিল। বিম্ব দেখিয়া ভুলিও না, জলবিম্বের ভিতরে কিছু নাই, বুদবুদ ফাটিলে কিছুই থাকে না, সাবধান, সতর্ক হও। লক্ষ্যহীন মহাক্রান্ত ভাবে ঘুরিতে ঘুরিতে বজ্র এক মিষ্টান্ন ভাণ্ডারের সম্মুখে উপস্থিত হইয়া অনুভব করিল তাহার উদর শূন্য। ভাণ্ডারে থরে থরে মিষ্টান্ন সাজানো রহিয়াছে। দধি, খনাবর্ত, দুগ্ধ, মোয়া, খাঁড়, পিঠাপুলি। মিষ্ট গন্ধে আকৃষ্ট হইয়া বহু রক্তপীত বরলা আসিয়া জুটিয়াছে। নগ্নদেহ মোদক বসিয়া বৃহৎ কটাহে রস বড়া ভাজিতেছে। বজ্র ময়রার দোকানে প্রবেশ করিল। কোমর হইতে কয়েকটি কড়ি ও ক্ষুদ্র ধাতু মুদ্রা বাহির করিয়া বলিল, আমার কাছে এই আছে, এতে যা খাবার হয় আমাকে দাও। ময়রা দেখিল বিপুলাকায় আগন্তুক কান শোনার লোক নয়, বিদেশী। সে পুত্রকে ডাকিয়া ভিয়ানে বসাইল, নিজে উঠিয়া গিয়া চত্বরের উপর পিঁড়ি পাতিয়া বজ্রকে বসিতে দিল। তারপর তাহার দোকানে যত প্রকার মিষ্টান্ন ছিল
একে একে পরিবেশন করিতে লাগিল। সেকালে বাংলাদেশে খাদ্যদ্রব্য দুর্মূল্য ছিল না। বিশেষত সম্প্রতি বহির্বাণিজ্যে মন্দা পড়ায় দেশজাত সকল বস্তুই সুলভ হইয়াছিল। সোনা রূপারই অভাব হইয়াছিল, অন্ন বস্ত্রের অভাব কখনো হয় নাই। ময়রা যত দিল বজ্র তাহা আহার করিল। আহার করিতে করিতে সে দেখিল একটি লোক দোকানের সম্মুখে দাঁড়াইয়া তাহাকে লক্ষ্য করিতেছে। লোকটি তালপত্রের ন্যায় কৃশ, কিন্তু সাজসজ্জায় পারিপাট্য অতি অদ্ভুত। পরিধানে সূক্ষ্ম মল্লের ধৌতি ও উত্তরীয়, মাথায় ফুলের মালা জড়ানো, হাতে নখ দীর্ঘ ও ত্রিকোণ করিয়া কাটা, তদুপরি আলতার প্রলেপ, অধর অলক্ত রাগে রঞ্জিত, কানে শঙ্খের কর্ণফুল, বৃশ্চিক পুচ্ছের ন্যায় বক্র এক জোড়া গোঁফ, চক্ষু দুটি গোল, তাহার উপর ভ্রুযুগল আকৃষ্ট ধনুর ন্যায় চক্রীকৃত। বজ্র এরূপ বিচিত্র জীব কখনো দেখে নাই। সে জানিত না কর্ণ সুবর্ণের রসিক ও বিলাসী নাগরিকেরা এইরূপ বেশ বাস করিয়া নাগর বৃত্তি চরিতার্থ করিয়া থাকেন। সেও কৌতূহলী হইয়া লোকটিকে নিরীক্ষণ করিতে লাগিল। কিছুক্ষণ পর্যবেক্ষণ চলিবার পর লোকটি উঠিয়া আসিয়া বজ্রের পাশে বসিল এবং আরো কিছুক্ষণ পর্যবেক্ষণ করিল। তাহার কাঁকড়া বিছার ন্যায় গোঁফ নড়িতে লাগিল। তারপর সে বিস্ময় কৌতুক ভরা মিহি সুরে হাসিয়া উঠিল, বলিল, তুমি তো দেখছি একটি পিণ্ডবীর হে, দোকান প্রায় শেষ করে এনেছ, এবার কি ময়রাকে ধরে কামড় দিবে নাকি? বজ্র উত্তর করিল না, আপন মনে আহার করিতে লাগিল। লোকটি তাহার উরু ও বাহুর পেশি টিপিয়া দেখিতে দেখিতে বলিল, একেবারে সাক্ষাৎ মধ্যম পাণ্ডব, যাকে বলে নরপুঙ্গব। তুমি তো কান শোনার লোক নও বাপু, নাম কি, নিবাস কোথায়? বজ্র এবারও উত্তর দিল না। লোকটি তখন তাহার পঞ্জরে অঙ্গুলির একটা খোঁচা দিয়া বলিল, আরে কথা কও না যে, তুমি বঙ্গাল নাকি হে? বলি কোন সুন্দরী বৃক্ষ থেকে নেমে এলে? ভাগীরথীর পূর্ব পারে বঙ্গাল দেশ, তথাকার ভাষার বিকৃতি লইয়া গৌড়ীয় নগর বিলাসীদের মধ্যে ব্যঙ্গ পরিহাস চলিত। বজ্র দেখিল লোকটি বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে, তাহাকে আর প্রশ্রয় দেওয়া উচিত হইবে না। সে ডান হাতে আহার করিতে করিতে বাঁ হাত দিয়া লোকটির মণিবন্ধ চাপিয়া ধরিল। পাটকাঠির মতো হাতের হাড় বজ্রের মুঠির মধ্যে মট মট করিয়া উঠিল। লোকটি মিহি গলায় চিৎকার করিয়া উঠিল, আরে আরে করো কি, হাত ছাড়ো ছাড়ো ছাড়ো, হাত ভেঙে গেলে কাব্য লিখবো কি করে? বজ্র হাত ছাড়িল না, মুঠি একটু শিথিল করিল মাত্র। নির্লিপ্ত স্বরে জিজ্ঞাসা করিল, নাম কি? লোকটি দ্রুত কণ্ঠে বলিল, নাম, আমার নাম বিম্বাধর, কবি বিম্বাধর, এবার ছেড়ে দাও বাবা, বাড়ি যাই। বজ্র প্রশ্ন করিল, কবি বিম্বাধর কাকে বলে? বিম্বাধর বলিল, কবি বিম্বাধর বুঝলে না? তুমি দেখছি একেবারে, না না না, তুমি ভারী সজ্জন। তা আমার নাম বিম্বাধর কিনা, তার উপর আমি কবি, কাব্য লিখি, তাই লোকে আমাকে কবি বিম্বাধর বলে, বুঝলে? বজ্রের আহার সমাধা হইয়াছিল। সে ঘটির জল গলায় ঢালিয়া জল পান করিল, বলিল, বুঝলাম না, কাব্য কি? বিম্বাধর হাঁ করিয়া চাহিয়া রহিল। তাহার ধনুষাকৃতি ভ্রুযুগল আরো গোল হইয়া গেল।
শেষে সে বলিল, কাব্য কাকে বলে জানো না? মেঘদূত পড়নি? নৈষদ? বলো কি হে, তুমি যে অবাক করলে। কাব্য, কাব্য, রসের কথা, কশ্চিৎ কান্তা শৃঙ্গার রস। কিন্তু কাব্য কি তাহা অজ্ঞ ব্যক্তিকে বোঝানো সকলের কর্ম নয়। বিম্বাধর কবি হইয়াও তাহা বুঝাইতে পারিল না। বজ্রের বুঝিবার দুর্নিবার আগ্রহ ছিল না। সে বিম্বাধরের হাত ধরিয়া দোকানের বাহিরে আসিয়া দাঁড়াইল। একটু হাসিয়া বলিল, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমি নতুন লোক, তুমি আমাকে কান শোনা দেখিয়ে শুনিয়ে দিতে পারবে। বিম্বাধর বড় ফাঁপড়ে পড়িল। সে স্বভাবত লঘু প্রকৃতি ও রঙ্গপ্রিয়। বজ্রকে মোদকালয়ে আহার করিতে দেখিয়া ভাবিয়াছিল, ভোজনপটু গ্রামীণটাকে লইয়া দুদণ্ড রগর করিয়া চলিয়া যাইবে। কিন্তু রগর করিতে গিয়া তাহার অবস্থা দাঁড়াইয়াছে বিপরীত। গ্রামীণটাই তাকে বানর নাচ নাচাইতেছে। তাহার বজ্রমুষ্টি ছাড়াইয়া যে পলায়ন করিবে সে উপায় নাই। যেমন দৈত্যের মতো চেহারা, জোরও তেমনি। বিম্বাধর মনে মনে পলায়নের ফন্দি ফিকির খুঁজিতেছিল। এমন সময় রাস্তার দক্ষিণ দিক হইতে বাঁশি বাজিয়া উঠিল। বজ্র সেই দিকে দৃষ্টি ফিরাইয়া দেখিল, একটি চতুর্দোলা আসিতেছে। চারিজন অসুরাকৃতি বাহন দোলা স্কন্ধে বহন করিয়া আনিতেছে। দোলার সম্মুখে পশ্চাতে কয়েকজন বংশীবাদক মিঠা সুরে বাঁশি বাজাইতে বাজাইতে চলিয়াছে। একটি দাসী সোনার থালায় পুষ্প অর্ঘ্য লইয়া দোলার পাশে পাশে যাইতেছে। চতুর্দোলা কাছে আসিতে লাগিল। চতুর্দোলার আসনে দুকুল বস্ত্রের বেষ্টনীর মধ্যে যিনি বসিয়া আছেন তাহাকে স্পষ্ট দেখা যায় না, তবু অনেকখানি অনুমান করা যায়। মনে হয় যেন শীত প্রভাতে হিমাচ্ছন্ন সরোবরের মাঝখানে স্বর্ণকমল ফুটিয়ে আছে। যে দাসীটি পাশে পাশে চলিয়াছে সে মাঝে মাঝে মুখ তুলিয়া অন্তরালবর্তিনীর সহিত হাসিয়া কথা কহিতেছে। দাসীটি লোল যৌবনা, দেহের বর্ণ অতসী পুষ্পের ন্যায়, কিন্তু সে রূপসী। তাহার নাম কুহু। কুহু শুধু রূপসী নয়, চটুল ছলনাময়ী, রতি রস চতুরা। কিন্তু কুহুর কথা পরে হইবে। চতুর্দোলা বজ্রের সম্মুখ দিয়া যাইবার সময় সহসা তাহার আবরণ উন্মোচন হইল। যিনি এতক্ষণ অচ্ছাবৎ তিরস্করিণীর অন্তরালে রহস্যময়ী হইয়াছিলেন, বজ্র তাহাকে মুখোমুখি দেখিতে পাইল। অত্যগ্র আলোকে মানুষের যেমন চোখ ঝলসিয়া যায়, বজ্রেরও তেমনি চক্ষু ধাঁধিয়া গেল। দোলার পর্দা দুই হাতে সরাইয়া রমণী তাহার দিকেই চাহিয়া আছে। ওষ্ঠাধর ঈষৎ মুখ উন্মুক্ত, চক্ষু তারকা নিশ্চল, স্তনপট্ট অল্প স্খলিত, দেহভঙ্গিতে মদালসতার সহিত প্রগলভতা মিশিয়াছে। রমণী নবযুবতী নয়, প্রগাঢ় যৌবনা। তন্নী নয়, পরিপূর্ণাঙ্গী। গায়ের রং দুধে আলতা, আলতার ভাগ কিছু বেশি। চক্ষু দুটি হরিণায়ত, কিন্তু দৃষ্টিতে তীব্রতা মাখানো। অধর পক্ক বিম্বের ন্যায় সুপুষ্ট ও গাঢ় রক্তবর্ণ, আবার নবপল্লবের ন্যায় কোমল। সব মিলিয়া মুখখানি অদ্ভুত অপূর্ব সুন্দর। কিন্তু সৌন্দর্য ছাড়াও মুখে এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ু শনিতে আগুন ধরাইয়া দেয়, বুকে উন্মাদনা সৃষ্টি করে। নারী নয়, ললত শিখা লালসার বহ্নি। বজ্র চাহিয়া রহিল। দোলা তাহার সম্মুখ দিয়া দূরে চলিয়া যাইতে লাগিল।
রমণী কিন্তু এক দৃষ্টে তাহার পানে চাহিয়া রহিল। চাহিয়া দেখিতে দেখিতে তিনি অস্ফুট স্বরে দাসীকে কিছু বলিলেন। অমনি দাসী ঘাড় ফিরাইয়া বজ্রকে দেখিল। দাসীর চোখে বিজলি খেলিয়া গেল। সে মুখ টিপিয়া একটু হাসিল। তারপর দেখিতে দেখিতে দোলা দৃষ্টি বহির্ভূত হইয়া গেল। বাঁশের রেশও ক্ষীণ মিলাইয়া গেল। কবি বিম্বাধর এতক্ষণ শিকলে বাঁধা পাখির ন্যায় ছটফট করিতেছিল এবং বজ্রের মুঠি হইতে হাত ছাড়াইবার চেষ্টা করিতেছিল। এখন বজ্র তাহার দিকে ফিরিতেই সে বলিয়া উঠিল, দেখলে তো, কাঞ্চনায় আর কিছু দেখবার নেই, এবার হাতটি ছেড়ে দাও, বাড়ি গিয়ে শ্লোক লিখি, মাথায় পদ্য এসেছে। বজ্র জিজ্ঞাসা করিল, দোলায় যিনি গেলেন উনি কে? বিম্বাধর বলিল, হায় হতভাগ্য, তাও জানো না? রানী, রানী, গৌড়ের রাজমহিষী দেবী শিখরিণী। রানী? হ্যাঁ, রানীর মতো রূপ বটে। সঙ্গে সঙ্গে বজ্রের মনে পড়িল তাহার মায়ের মুখ। না, এ রানী বয়সে তরুণী বটে, কিন্তু তাহার মায়ের মতো সুন্দর নয়। রঙ্গনা রাজহংসী আর শিখরিণী চক্রবাকী, উভয়ের তুলনা হয় না। উপরন্তু রানীর হাব ভাব যেন নির্লজ্জতার সূচক। কিছুই বলা যায় না, রানীদের পক্ষে এইরূপ হাবভাবই হয়তো স্বাভাবিক। বজ্র অনভিজ্ঞ গ্রামবাসী, নগরের রীতিনীতি আচার আচরণ কি বুঝিবে? বজ্রের চিন্তায় বাধা দিয়া বিম্বাধর বলিল, ভ্রাত চাতক, তুমি যে একেবারে হতভম্ব হয়ে গেলে, তা আমার হাতটি মোচন করে হতভম্ব হলেই পারো, হাতে যে চিনচিনি ধরে গেল। বজ্র কহিল, রানী কোথায় গেলেন? বিম্বাধর বলিল, মন্দিরে পূজা দিতে গেলেন। ওই যে চতুষ্পথের ওপারে প্রকাণ্ড মন্দির, কামেশ্বর শিবের মন্দির। রানী ওখানে প্রায়ই পূজা দিতে যান। তা তুমি যাও না, দেব মন্দিরে যেতে কারুর মানা নেই। যাও যাও, রথ দেখাও হবে, কলা বেচাও হবে। বিম্বাধরের বক্রোক্তি না বুঝিয়া বজ্র বলিল, না, আমার অন্য কাজ আছে। বিম্বাধর আনন্দিত হইয়া বলিল, বেশ বেশ, তাহলে আর দেরি করে কাজ নেই, বিলম্বে কার্যহানি। তুমি নিজের কাজে যাও, আমিও বাড়ি গিয়ে শ্লোকটা লিখে ফেলি। এবার হস্তটি উন্মোচন করো। বজ্র বলিল, উন্মোচন করতে পারি, কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে। আমি এখানে কিছু চিনি না, আমাকে একটি স্বর্ণকারের দোকান দেখিয়ে দিতে হবে। বিম্বাধর অমনি উৎকর্ণ হইল। ক্ষিপ্র দৃষ্টিতে একবার বজ্রের আপাদ মস্তক দেখিয়া লইয়া বলিল, স্বর্ণকারের দোকান? সোনাদানা কিনবে নাকি? বজ্র মৃদু হাসিয়া বলিল, কিনব না, দেখিয়ে দিতে পারবে? বিম্বাধর বজ্রের বাহুতে তাগা বাঁধা লক্ষ্য করিয়াছিল। পারবো না? সোনা বিক্রি করবে বুঝি? এতক্ষণ বলনি কেন? এসো এসো, এই যে কাছেই শ্যাকরার বাড়ি। বজ্র বিম্বাধরের হাত ছাড়িয়া দিল। বিম্বাধরের পলায়ন স্পৃহা আর ছিল না। যেখানে সোনা রূপার গন্ধ আছে, সেখান হইতে কবি বিম্বাধরকে মারিয়াও তাড়ানো যায় না। এতক্ষণ সে বজ্রকে কপর দক্ষিণ গ্রামীণ মনে করিয়াছিল বলিয়াই পলায়নের চেষ্টা করিতেছিল। এখন জোঁকের মতো তাহার গায়ে জুড়িয়া গেল। চতুর্দশ পরিচ্ছেদ। নাগর বৃত্ত। সকল বৃহৎ নরগোষ্ঠীতে জলৌকা জাতীয় এক শ্রেণীর লোক থাকে, যাহারা কোনো কর্ম করে না, নিঃসারে পরের রক্ত শোষণ করিয়া উদর পূর্তি করে। কবি বিম্বাধর সেই শ্রেণীর লোক। সে রঙ্গরসিক ও বাকপটু। ধনী ব্যক্তিদের অশ্লীল কবিতা ও গল্প শুনাইয়া কবি খ্যাতি অর্জন করিয়াছিল। চাটুকার্য ও বিদূষক বৃত্তি তাহার জীবিকা। অর্থের জন্য কোনো নিকৃষ্ট কাজ করিতে সে
পশ্চাৎপদ ছিল না। বজ্রের মধ্যে শ্বাস আছে বুঝিয়া বিম্বাধর পরম আগ্রহে তাহাকে স্বর্ণকারের গৃহে লইয়া চলিল। বেশি দূর যাইতে হইল না। ওই পথেই কয়েকখানা বাড়ির পরে এক স্বর্ণকারের গৃহ। বিম্বাধর বজ্রকে সেখানে উপস্থিত করিয়া স্বর্ণকারকে বলিল, ওহে অক্রূর, এই নাও, এক বিদেশি ভদ্র তোমার সঙ্গে ব্যাপার করতে চান। অক্রূর দাস পরিণত মনস্ক ব্যক্তি, শান্ত মন্থর প্রকৃতি। সে প্রাতঃকালে নিজ কর্মকক্ষে বসিয়া দৈনন্দিন কাজ আরম্ভ করিয়াছিল। সোনায় সোহাগা দিয়া পিত্তলের নালিকা দ্বারা প্রদীপ শিখায় ফুঁ দিয়া সোনা গলাইতেছিল। বজ্র ও বিম্বাধরকে সে সমাদর করিয়া বসাইল। বজ্র প্রগণ্ড হইতে প্রথমে শিলভদ্রের বস্ত্রবন্ধন মোচন করিল, তারপর অঙ্গদ খুলিয়া অক্রূর দাসকে দিল। বলিল, এই অঙ্গদ থেকে 1 মাসা কেটে নিয়ে তার দাম দাও। অক্রূর অঙ্গদ লইয়া গভীর অভিনিবেশ সহকারে দেখিতে লাগিল। পাথরের মতো ভারী সুন্দর গঠন দেখিয়া বিম্বাধরের জিহ্বা লালায়িত হইয়াছিল। সে সংহত স্বরে প্রশ্ন করিল, সোনা নাকি? অক্রূর দাস অঙ্গদ হইতে চক্ষু তুলিয়া বজ্রের পানে চাহিল। বলিল, হ্যাঁ, সোনা। এ অঙ্গদ আপনি কোথায় পেলেন? অক্রূরের প্রশ্নের মধ্যে বিপজ্জনক কণ্টক আছে অনুভব করিয়া বজ্র তাচ্ছিল্য ভরে বলিল, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তুমি সোনা কিনতে রাজি থাকো তো বলো, নচেৎ অন্যত্র চেষ্টা করি। অক্রূর বলিল, রাজি আছি। আপনি যদি গোটা অঙ্গদটা বিক্রি করেন, আমি কিনতে রাজি আছি। বজ্র বলিল, না, কেবল 1 মাসা সোনা বিক্রি করিব। অক্রূর বলিল, ভালো, এমন সুন্দর অঙ্গদ কাটতে কিন্তু মায়া হচ্ছে। 30 বছর আগে কান শোনাতে এক কারুকর ছিলেন, তার হাতের কাজ আমি চিনি। এ অঙ্গদ সেই কারুকরেরই রচনা। তিনি ছিলেন শশাঙ্কদেবের রাজ কারুকর। বজ্র ক্ষণেক নীরব থাকিয়া বলিল, তা হবে। আমার পিতা যুদ্ধক্ষেত্রে এই অঙ্গদ লাভ করেছিলেন। গোটা অঙ্গদ আপনি বিক্রি করবেন না? না। অক্রূর তখন অতি সাবধানে 1 মাসা সোনা কাটিয়া লইল। অঙ্গদের শিল্প শোভা ক্ষুণ্ণ হইল না। তারপর হিসাব করিয়া সোনার মূল্য, কয়েকটি রৌপ্য মুদ্রা, কিছু দ্রক্ষ ও কপর্দক বজ্রকে দিল। মূল্য পাইয়া বজ্র উঠিলে অক্রূর বলিল, আবার যদি সোনা বিক্রি করেন আমার কাছে আসবেন, আমি উচিত মূল্য দেব। আর যদি গোটা অঙ্গদ বিক্রি করেন তবে আমি বেশি মূল্য দেব। ভালো বলিয়া বজ্র বাহির হইল। বিম্বাধর তাহার সঙ্গে চলিল। দুইজনে রাজপথে নামিয়া একদিকে চলিল। বজ্র বিম্বাধরের দিকে সহসা কটাক্ষপাত করিয়া বলিল, কই, তুমি কবিতা লিখতে যাবে না? বিম্বাধর বলিল, কবিতা? হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে বটে, তা তুমি এখন কোন দিকে যাবে? বজ্র বলিল, এবার একটা বাসস্থান খুঁজে নিতে হবে। কান শোনায় 2-4 দিন থাকবো স্থির করেছি। কোথায় বাসস্থান পাওয়া যায় বলতে পারো? বিম্বাধর বজ্রের বাহুর সহিত বাহু শৃঙ্খলিত করিয়া বলিল, বন্ধু, যার গাঁটে করিয়াছে তার আবার বাসস্থানের চিন্তা। চলো, তোমাকে ভালো বাসস্থানে নিয়ে যাব, পান ভোজন সব পাবে। ভালো কথা, তোমার নাম তো বললে না? একটু চিন্তা করিয়া বজ্র বলিল, আমার নাম মধুমথন। বিম্বাধর বলিল, বন্ধু মধুমথন, কোথায় তোমার দেশ? বজ্র বলিল, উত্তরে, মৌরী নদীর তীরে। তুমি যে বঙ্গাল নাও তা তোমার কথা শুনেই বুঝেছি। তা কি কাজে কানসোনায় এসেছো? কাজ কিছু নেই,
ভ্রমণে বেরিয়েছি। বেশ বেশ, ভ্রমণ রমণের এই তো বয়স, চলো তোমাকে উপযুক্ত স্থানে নিয়ে যাই। উৎফুল্ল বিম্বাধর বজ্রকে লইয়া উত্তর দিকে চলিল। এই সময় আবার বংশীরব শোনা গেল। রানী শিখরিণী পূজা দিয়া ফিরিতেছেন। আন্দোলিকার পাশে দাসী কুহু রিক্ত হস্তে যাইতেছে। বজ্রের কাছাকাছি আসিয়া আবার দোলার দুকুল আচ্ছাদন উঠিয়া গেল। রানী শিখরিণীর তপ্ত তীব্র চক্ষু দুটি যুগ্ম তীরের ন্যায় বজ্রকে বিদ্ধ করিল। বজ্র কিন্তু একবার চক্ষু তুলিয়াই দৃষ্টি ফিরাইয়া লইল, আর ওদিকে তাকাইল না। দোলা দক্ষিণে রাজপুরীর দিকে চলিয়া গেল। বজ্র ও বিম্বাধর বিপরীত মুখে চলিল। তাহারা জানিতে পারিল না, দোলা কিছু দূর যাইবার পরে রানী শিখরিণী কুহুকে চোখের ইশারা করিলেন। কুহু অমনি দোলার সঙ্গ ত্যাগ করিয়া বজ্রের পিছু লইল। চাঁপা রঙের উত্তরীয়টি মাথার উপর টানিয়া একটু আর ঘোমটা দিয়া মিষ্ট দুষ্ট হাসিতে মুখ ভরিয়া সন্তর্পণে বজ্রের অনুসরণ করিল। বিম্বাধর বজ্রকে লইয়া এ পথ ও পথ ঘুরিয়া শেষে নগরের উত্তর পশ্চিম কোণে এক জনবিরল পাটকে উপস্থিত হইল। পথটি অপেক্ষাকৃত সংকীর্ণ, গৃহগুলি মধ্যবিত্ত শ্রেণীর গৃহ। পথের শেষ প্রান্তে নগর প্রাকারের কাছে একটি মদিরা ভবন। মদিরা ভবনে দিনের পূর্বাহ্নের গ্রাহকের ভিড় ছিল না। সৌন্ডিক মেঝেয় বসিয়া পেঁড়ির উপর ছক কাটিয়া এক প্রতিবেশীর সহিত কড়ি চালিতেছিল। মদিরা ভবনটি শুধু পানশালা নয়, অড্ড খেলারও আড্ডা বটে, আবার বহিরাগত পথিকের চটি। সম্মুখের ঘরটি বড়, আশেপাশে কয়েকটি ছোট ছোট কুঠুরি আছে। সৌন্ডিক লোকটি ঘোর কৃষ্ণবর্ণ, শুষ্ক দেহ, বিরল দন্ত। বিম্বাধর ও বজ্র প্রবেশ করিলে সে স্বভাব রক্তবর্ণ চক্ষু তুলিয়া চাহিল। বিম্বাধর বলিল, বটেশ্বর, তোমার গ্রাহক এনেছি। ইনি কান শোনায় নতুন এসেছেন, কিছুদিন থাকবেন, তাই তোমার আড্ডায় নিয়ে এলাম। বটেশ্বর উঠিয়া দাঁড়াইল। বজ্রকে আপাদ মস্তক দেখিয়া লইয়া বিম্বাধরের মুখের পানে চক্ষু ফিরাইল। বিম্বাধর একটু ঘাড় নাড়িল। তখন বটেশ্বর পানের ছোপ ধরা দাঁত বাহির করিয়া হাসিল। জাঁতার ঘর ঘর শব্দের মতো ভাঙা ভাঙা ঘষা ঘষা গলায় বলিল, আস্তে আজ্ঞা হোক, আমার ঘর আপনার ঘর, যতদিন ইচ্ছা থাকুন। বজ্র একটি রৌপ্য মুদ্রা বটেশ্বরের হাতে দিয়া বলিল, এতে কতদিন চলিবে? সসম্ভ্রমে মুদ্রা কপালে ঠেকাইয়া বটেশ্বর বলিল, 1 মাস স্বতন্ত্র ঘর পাবেন, তাছাড়া পান, আহার, শয়ন, সেবা। বটেশ্বর বজ্রকে লইয়া গিয়া একটি প্রকোষ্ঠ দেখাইল। প্রকোষ্ঠটি গৃহের এক প্রান্তে, বাহিরে যাইবার স্বতন্ত্র দ্বার আছে। আকারে ক্ষুদ্র ও নিরাভরণ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বজ্র কক্ষটি মনোনীত করিল। তখন বটেশ্বর ভৃত্য ডাকিয়া মেঝের উপর উত্তম শয্যা পাতিয়া দিল। জলের নূতন কলস ভরিয়া ঘরের এক কোণে রাখিল। দীপদণ্ডের শীর্ষে তৈলপূর্ণ প্রদীপ আনিয়া অন্য কোণে রাখিল। ব্যবস্থা দেখিয়া বজ্র প্রীত হইল। বিম্বাধর বলিল, ভাই মধুমথন, চিন্তা করো না, তুমি সুখে থাকবে। বটেশ্বর পাকা সহিয়ার, ওর বাপের নাম ঘটেশ্বর, ঠাকুরদার নাম ষণ্ডেশ্বর, ওরা 3 পুরুষের আড্ডাধারী। তোমার কোনো অযত্ন হবে না, যখন যা চাইবে হাতের কাছে পাবে। এমনকি বলিয়া অর্থপূর্ণ ভাবে চোখ টিপিল। বিম্বাধরের সরস ইঙ্গিত বজ্র বোধহয় বুঝিল না। সে বলিল, ভালো। বিম্বাধর বলিল, এখন তবে চললাম, কিন্তু আবার আসবো। তুমি নূতন মানুষ, নগরের সঙ্গে পরিচয় ঘটাতে হবে তো। বিম্বাধর যে আবার আসিবে
তাহার এত সহৃদয়তা নিঃস্বার্থ নয়, তাহা বজ্র বুঝিয়াছিল। বুঝিয়া একটু হাসিল মাত্র। তারপর বিম্বাধর গমনোদ্যত হইলে সে বলিল, একটা কথা, কানসোনার দক্ষিণে গঙ্গার তীরে এক ব্রাহ্মণ থাকেন, নাম কোদণ্ড মিশ্র, তাকে চেনো কি? বিম্বাধর বলিল, বামুন, চালকলা, তার সঙ্গে তোমার কি প্রয়োজন? বজ্র বলিল, প্রয়োজন নেই, পুরানো পরিচয় আছে। বিম্বাধর মাথা নাড়িল। কোদণ্ড মিশ্র? না, আমি তো নাম শুনিনি। বটেশ্বর, তুমি চেনো? বটেশ্বর বলিল, না, ব্রাহ্মণ মহোদয়রা আমার আড্ডায় পায়ের ধুলা দেন না, চিনব কি করে? অতঃপর বিম্বাধর আবার আসিবার আশ্বাস দিয়া বিদায় লইল। মদিরা ভবনের বাহিরে একটি গাছের আড়ালে কুহু দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিল। সে দেখিল বিম্বাধর চলিয়া গেল, কিন্তু বজ্র বাহির হইল না। কুহু আরো কিছুক্ষণ অপেক্ষা করিল, কিন্তু বজ্র আসিল না। তখন সে নিশ্চিন্ত হইয়া ফিরিল। বজ্র কোথায় থাকে এইটুকুই আপাতত তাহার জানার প্রয়োজন ছিল। বজ্রের নাগরিক জীবনযাত্রা আরম্ভ হইল। কর্মহীন অলস দিনগুলি একে একে কাটিতে লাগিল। মদিরা ভবনের পিছনে অনতি দূরে ময়ূরাক্ষী ও ময়ূরীর মিলিত স্রোত বহিয়া গিয়াছে। নদীর ধারে ধারে প্রশস্ত বাঁধ, দুই চারিটি ঘাটও আছে, কিন্তু ঘাটের কোনো শোভা নাই। গঙ্গার ঘাট ছাড়িয়া স্বল্পতোয়া নদীতে বড় কেহ স্নান করিতে আসে না। বজ্র মাঝে মাঝে নির্জন বাঁধে গিয়া বসিত। মৌরীর খাত আঁকিয়া বাঁকিয়া দূরে মিলাইয়া গিয়াছে, সেই দিকে চাহিয়া থাকিত। সে বেতস গ্রাম ত্যাগ করিয়াছে, কিন্তু মৌরী নদী তাহাকে ত্যাগ করে নাই। বাঁধের উপর দিয়া সে নগর সীমা পার হইয়া ময়ূরাক্ষী ও মৌরীর সঙ্গম স্থলে যাইত। মৌরীর উপল বিকীর্ণ তীরে হাঁটু গাড়িয়া অঞ্জলি ভরিয়া জল পান করিত। মৌরীর জলের চিরপরিচিত স্বাদ মুখে বড় মিষ্টি লাগিত। গ্রামের জন্য হঠাৎ তাহার প্রাণ কাঁদিয়া উঠিত, কিন্তু তবু সে কর্ণ সুবর্ণের মায়া কাটাইয়া বেতস গ্রামে ফিরিয়া যাইতে পারিত না। প্রত্যহ তাহার মনে হইত, কেন এই নির্বান্ধব পুরীতে পড়িয়া আছি? পিতার সংবাদ পাইয়াছি, তিনি জীবিত নাই, এখন থাকিয়া লাভ কি? ফিরিয়া যাই, সেখানে মা আছেন, গুঞ্জা আছে, সেই স্নেহের নীড়ে ফিরিয়া যাই। কিন্তু তবু সে যাইতে পারিল না। কর্ণ সুবর্ণ নগর অদৃশ্য মায়াজাল বিস্তার করিয়া তাহাকে ধরিয়া রাখিত। কবি বিম্বাধর প্রথমে ঘন ঘন আসিত। বজ্রকে লইয়া সে রাজপুরী দেখাইল, নাটকের অভিনয় দেখাইল, বিদগ্ধ স্ত্রীর নৃত্য গীত শুনাইল, নানাভাবে তাহাকে আমোদে প্রমোদে আসক্ত করিবার চেষ্টা করিল। কিন্তু ক্রমে সে বিরক্ত হইল। বজ্রের ললিত বনিতার প্রতি কোনো লোভ নাই, মদ্যপানে আসক্তি নাই, দ্রুত ক্রীড়ায় অনুরাগ নাই। এরূপ অরসিক অসামাজিক মানুষের পিছনে কতদিন ঘুরিয়া বেড়ানো যায়? বিম্বাধর আসা যাওয়া কমাইয়া দিল, কিন্তু একেবারে বন্ধ করিতে পারিল না। বজ্রের বাহুতে পাথরের মতো ভারী অঙ্গটির কথা সে ভুলিতে পারে নাই। বটেশ্বরের মদিরা ভবনে বজ্রের আহার বিহারের কোনো অসুবিধা ছিল না। অপরাহ্নে মদিরা ভবনে যখন জনসমাগম হইত, মদ্যপায়ীরা সুরাভাণ্ড সহ ভর্জিত পরপট ও ইল্লিশ মৎস্য লইয়া বসিত, দ্রুত ব্যাসনীরা হল্ল হল্ল করিয়া করিচালিত ও বিতণ্ডা করিত, তখন বজ্র নিজ প্রকোষ্ঠের দ্বারে শিকল তুলিয়া দিয়া বাহির হইয়া পড়িত। কখনো পথে পথান্তরে ঘুরিয়া বেড়াইত, কদাচ প্রাকারে উঠিয়া ইতস্তত বিচরণ করিত। প্রাকারে রক্ষী নাই, সংস্কারের অভাবে স্থানে স্থানে জীর্ণ হইয়া পড়িয়াছে। কেউ কিছু দেখে না,
নগর শত্রু কর্তৃক আক্রান্ত হইলে নগর রক্ষার কথা কেহ চিন্তা করে না, সর্বত্র অবহেলার চিহ্ন। বজ্র দুই একবার রাজপুরীর দিকেও গিয়াছিল। প্রাকার বেষ্টিত বিশাল পুরী, তরুণ দ্বারে 2-4 প্রহরী আছে বটে, কিন্তু তাহারা নিজেদের মধ্যে রহস্যালাপে নিমগ্ন। যে সকল নরনারী তরুণ পথে যাতায়াত করিতেছে তাহাদের সহিত রঙ্গ পরিহাস করিতেছে। বজ্র পথে দাঁড়াইয়া ভীমকান্ত দুর্গ প্রাসাদ নিরীক্ষণ করিত আর ভাবিত, এই গড় আমার পিতামহ গড়িয়াছেন, আমার পিতা এই গড় রক্ষা করিতে প্রাণ দিয়াছিলেন। নিঃশ্বাস ফেলিয়া সে ফিরিয়া আসিত। অধিকাংশ দিন বজ্র হাতিঘাটে গিয়া বসিত। সায়ংকালে হাতিঘাট বিচিত্র জনসমাবেশে মুখর ও বর্ণাঢ্য হইয়া উঠিত। পুরুষ, নারী, বালক, বৃদ্ধ, কেহ স্নান করিতে আসিয়াছে, কেহ বায়ু সেবনের জন্য। কদাচিৎ রাজার হাতি স্নানের জন্য ঘাটে আনিত হইত। হাতিরা গভীর জলে জলক্রীড়া করিত, সুরে জল ভরিয়া পরস্পরের গায়ে জল ছিটাইত। নানা লোকের নানা কথা বজ্রের কানে আসিত, বেশিরভাগ জল্পনা ব্যবসা বাণিজ্য লইয়া। গৌড়ের সামুদ্রিক বাণিজ্য রসাতলে যাইতেছে, কেহ আর পণ্য লইয়া সমুদ্রে যাইতে সাহস করে না। রাজারানী সম্বন্ধে কেহ কেহ শ্লেষপূর্ণ বক্রোক্তি করিত। বজ্র এইসব কথা শুনিত এবং দেশের অবস্থা সম্বন্ধে একটা ধারণা তৈরি করার চেষ্টা করিত। ঘাটে বাঁধা সমুদ্র তরীগুলিও বজ্র লক্ষ্য করিত। দিনের পর দিন বিপুলাকায় বহিত্রগুলি ঘাটে পড়িয়া আছে, মাঝি মাল্লা নাই, গুণ বৃক্ষে পাল নাই। উত্তর হইতে 2-4টি বাণিজ্য পথ আসে বটে, কিন্তু তাহারা আবার উত্তরে ফিরিয়া যায়, সমুদ্রের দিকে যায় না। এইভাবে ঘাটে বসিয়া বজ্রের সন্ধ্যা কাটিত। অন্ধকার নামিয়া আসিলে ঘাটের জনসংঘ ছায়াবাজির ন্যায় মিলাইয়া যাইত। বজ্র শূন্য ঘাট হইতে ফিরিয়া চলিত। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল।